আমি স্পেসিফিক কোনো নাম চ্যানেলে বসে নেব না, কারণ সেটা বিচার প্রক্রিয়া বা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হিসেবে ধরা যেতে পারে। কিন্তু ওভারঅল দমদমের এমএলএ হিসাবে সেখানকার ল অ্যান্ড অর্ডারের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে, আমার কমিটমেন্ট রয়েছে দমদমের মানুষের প্রতি। কারণ আমরা আমাদের সংকল্পে খুব পরিষ্কার বলেছিলাম যে আর কিছু না হোক, আমাদের ভোট দিলে আমরা আপনাদের শান্তিতে থাকতে দেবো, আমরা আপনাদের শান্তিতে থাকাটাকে এনশিওর করব। এখন গতকালকে যে ঘটনাটা ঘটেছে, যতটা আমি জানতে পেরেছি প্রশাসনের মাধ্যমে, গতকাল রাত্রির 9টা-10টা এরকম সময়ে বেশ কিছু দুষ্কৃতী দমদমেরই একজন মোটামুটি নামকরা প্রমোটার অমরনাথ সিং, তিনি তার অফিসে বসেছিলেন, আচমকাই ওই রাত্রিবেলা তার অফিসে চড়াও হয়ে তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে বাড়ি মেরে তার মাথায় সিভিয়ার ইনজিউরি। আমি আজকে দেখতেও গেছিলাম, আপনি তো দেখাচ্ছেনই এখানে, তার মাথার একদম ঠিক ওপরে 6টা এবং সামনের দিকে আরও 2টো স্টিচ, টোটাল 8টা-9টা স্টিচ পড়েছে। কালকে রাত্রে যে ঘটনাটা হয়েছিল, আমি কালকে একটা বৈঠকে ছিলাম, যে সময় ঘটনাটা ঘটেছিল আমার মোবাইলটা সাইলেন্ট ছিল। আমি মোবাইলটা বৈঠকের পরেই যখন আমি হাতে নিয়ে দেখি অনেকগুলো মিসড কল হয়ে রয়েছে, আমি সাথে সাথে বুঝতে পারি যে কিছু একটা ঘটেছে। তো আমি কিছু কল ব্যাক করার সাথে সাথে জানতে পারলাম কিছু মিডিয়ারই বন্ধুর ছিল, ফোন ছিল। আমি জিজ্ঞাসা করি কী হয়েছে, তারা আমাকে বলে ঘটনাটা ঘটে গেছে। আমি ইনস্ট্যান্টলি তখনই দমদম থানার যিনি আইসি তাকে ফোন করি এবং তাকে আমি বলি যে ঠিক কোট আনকোট এই কথাটাই বলি, ডান দিক বাদিক উপর নিচ কালো সাদা কিছু দেখবেন না, যে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক অ্যাকশন নেবেন এবং একজনও যেন একটি দুষ্কৃতিও যেন ছাড়া না পায়। কেন করেছে না করেছে এগুলো দেখার বিষয় নেই, এইভাবে ফিজিক্যালি কাউকে টর্চার করা, এইভাবে আর্মস দিয়ে ভয় দেখানো, তারপরে আস্তে আস্তে আমরা ইভলভ করেছি বিষয়গুলো কী কেন ঘটেছে সেগুলো আমরা পরে জানতে পেরেছি। কালকে রাত্রিবেলা আপনি যোগাযোগের কথা বলছিলেন, ওনার যে পরিস্থিতি ছিল যোগাযোগ করার মতো ওনার পরিস্থিতি ছিল না। লাকিলি আমার কাছে আবারও বলবো মিডিয়ার বন্ধুদের মাধ্যমেই ওনার একজন পরিবারের সদস্যের ফোন নাম্বার আমার কাছে পৌঁছায়। আমি সাথে সাথে তাকে ফোন করে আমি জানতে পারি তিনি এই ভদ্রলোকের অমরনাথ সিংয়ের ভাইপো হন সম্পর্কে। এবং এখানে এই অমরনাথ সিংয়ের পরিবারের খুব বেশি লোকজন থাকে না, ম্যাক্সিমাম ওনার পরিবারের লোকজন হরিয়ানার থাকে। তো যার সাথে আমার কথা হলো ওনার ভাইপোর সাথে কাল রাত্রিবেলা, আমি ওনাকে বলি যে আপনি নিশ্চিন্তে থাকুন। উনি একটু ভয়ে ছিলেন, আমি কথা যখন বলছিলাম বুঝতে পেরেছিলাম যে উনি একটুখানি টেরিফাইড হয়ে রয়েছেন। আমি ওনাকে বললাম আপনার ঘাবড়াবার কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি উনি ট্রাভেল করা শুরু করছিলেন, উনি হরিয়ানা থেকে থ্রু দিল্লি হয়ে ফ্লাইটে কলকাতায় আসছিলেন। আমি ওনাকে বললাম আপনি নিশ্চিন্তে ধীরে সুস্থে আসুন, আমাদের লোকেরা অলরেডি উনি যেখানেই আছেন আমরা ছেলেরা পৌঁছে যাবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। ট্রিটমেন্টের ব্যাপারে সমস্ত কিছু আমরা যাতে প্রপারলি হয় সেদিকে নজর রাখবো, আর বাকি যা আইনি প্রক্রিয়া আপনি আসুন ধীরে সুস্থে, সমস্ত কিছু হবে। উনি আজ ভোরবেলাতেই চলে আসেন, এসে আমাকে ফোন করেন। আমি তখন ওনাকে একটাই বলি যে এবার আপনি সোজা থানায় যাবেন, যিনি ভিকটিম তার সাথে দেখা করুন, শুনুন কি হয়েছে। এবং আমরা জানি মানে একজন আইনজীবী হিসেবে বলতে পারি বা সাধারণ ব্যক্তি হিসেবেও যে কোনো ক্রাইমের এগেনস্টে যে কারোর, তিনি আত্মীয় হোক স্বজন হোক বা না হোক, কেউ কোনো ক্রাইমের ব্যাপারে জানতে চাইলে আমাদের আইন যে কোনো মানুষকে অধিকার দেয় যে কোনো ক্রাইম ঘটতে দেখলে বা জানতে পারলে সেই বিষয়ে কমপ্লেন লজ করার। আমি ওনাকে সেই জায়গা থেকেই বলি যে আপনি অবিলম্বে থানায় যাবেন এবং যা যা পদ্ধতিগতভাবে করণীয়, কমপ্লেন লজ করা, সমস্ত কিছু করবেন। প্রশাসন আপনাকে সর্বতোভাবে সহযোগিতা করবে, এটা আমি ওনাকে গ্যারান্টি নয়, আমি প্রতিশ্রুতি দিই, কথা দিয়েছি আমি ওনাকে। এবং আমি দমদম থানাকে সাধুবাদ জানাবো যে সত্যি খুব ফাস্ট ওনাদের কমপ্লেনের বেসিসে, আমি কমপ্লেন নাম্বারটা বলছি 252/226, 252/2026 যে কমপ্লেন, এই কমপ্লেনটা নিয়েও দু চার কথা বলা দরকার। এই কমপ্লেনের আমরা দীর্ঘদিন আগে দেখেছি যে তৃণমূলের সময় এফআইআর হওয়া তো দূরের কথা, কমপ্লেন জমা করার পদ্ধতিটা তাতেই মানুষের জীবন বেরিয়ে যেত। সবার আগে কমপ্লেন নিয়ে যাওয়ার পর ডিউটি অফিসার আগে সেই সোনার নিক্তি মাপার মতো করে আগে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন কি কি লেখা আছে, তারপরে একদম বাধ্যতামূলক হয়ে গেছিলো। কারণ আমরা সাফারার, আমাদের কর্মীরা মার খেয়েছিল যখন, আমরা বছরের পর বছর সাফার করেছি এই জিনিসগুলো, যে ওই ডিউটি অফিসার তখন বলতেন দাঁড়ান মেজবাবুকে আগে দেখিয়ে নিতে হবে, উনি কি বলেন শুনে নি।
মেজবাবু আসবেন 2 ঘন্টা পরে, মেজবাবু এসে দেখে টেকে বলবেন এ কি আবার এত কিছু এইভাবে লিখেছেন কেন, দাঁড়ান আগে বড়বাবুর সাথে কথা বলতে হবে। বড়বাবু তখন গেছেন বোধহয় রেস্টে, বড়বাবু ঘুমিয়ে টুমিয়ে এলে, মানে আপনি ধরুন 4 তারিখ থেকে আপনার যাত্রা শুরু করলে 5 তারিখ চলে যেত, আপনার এফআইআর লজ হতো না। কিন্তু বর্তমান প্রশাসন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বের প্রশাসন, শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যে প্রশাসন নিয়ে এসেছে, 24 ঘন্টাও না 12 থেকে 14 ঘন্টার মধ্যে শুধু এফআইআরই করেনি, একজন অপরাধীকে অলরেডি অ্যারেস্ট করে ফেলেছে, আইডেন্টিফাইড হয়েছে বাকিরা, খুব তাড়াতাড়ি ম্যানহান্ট চলছে, খুব তাড়াতাড়ি অপরাধীরা অ্যারেস্ট হবে, এটা সুনিশ্চিত। সাথে যে জিনিসটা খুব উল্লেখযোগ্য, শুধু এফআইআর করা না, আমরা তৃণমূল জমানায় দেখেছি এফআইআরটা এমনভাবে করতো খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যে ড্যাং ড্যাং করে বেল নিয়ে বেরিয়ে চলে আসতো। আমি আপনাকে ধারাগুলো বলছি বিএনএসের, আমি যদিও আইনজীবী কিন্তু আমার তো আইপিসিতে পড়াশোনা, আমি একটু ম্যাপিং করে নিতে হয় আমাকে। যেমন 109 ধারা ইনক্লুড করা হয়েছে, যেটা আগে ছিল 307 অ্যাটেম্প টু মার্ডার নন বেলেবল, 308 এক্সটর্শন নন বেলেবল, এবং তার সাথে তো কমন ইন্টেনশন 35 রয়েছে, যেটা আগে 34 ছিল, এবং 25-27 আর্মস অ্যাক্টও দেওয়া হয়েছে। অর্থাৎ যত রকম নন বেলেবল সেকশন এক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকটা দেওয়া হয়েছে, প্রতিটি। এটাই পার্থক্য বিগত প্রশাসন এবং বর্তমান প্রশাসনের মধ্যে।